মাত্র 2টি ল্যাবরেটরি দিয়ে চলছে দেশের সব ওষুধের নমুনা পরীক্ষার কাজ। মান যাচাই ছাড়াই বাজারে আসছে হাজারো ব্র্যান্ডের ওষুধ, হুমকিতে জনস্বাস্থ্য। অনিয়মের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী রেজিস্ট্রার সহ 3 জনকে গ্রেফতার করেছে দুদক। 1,04,00,000 টাকা আত্মসাতের অভিযোগ। সুবিধাজনক অবস্থানে গড়ে উঠলেও অবকাঠামোগত সমস্যায় জর্জরিত ঢাকার শ্যামপুর শিল্পনগরী। রাস্তার বেহাল দশায় পণ্য পরিবহনে সীমাহীন ভোগান্তি। ভালোবাসা দিবস উদযাপনে কক্সবাজারে ভিড় বাড়ছে পর্যটকদের, থাকছে নানা আয়োজন। নিরাপত্তা দিতে প্রস্তুত টুরিস্ট পুলিশ। আজ পহেলা ফাল্গুন, বসন্তের আগমনে নতুন রূপে সেজেছে প্রকৃতি। ঋতুরাজকে বরণে সারা দেশে নানা আয়োজন। সময় সংবাদের সঙ্গে আছে আমি এস.এম. ইকবাল। মাত্র 2টি ল্যাবরেটরি দিয়ে চলছে দেশের সব ঔষধের নমুনা পরীক্ষা। প্রয়োজনীয় সংখ্যক ল্যাবরেটরির অভাবে মান যাচাই ছাড়াই বাজারে চলে আসছে হাজারো ব্র্যান্ডের ওষুধ। এতে হুমকির মুখে পড়েছে স্বাস্থ্যসেবা। বিভাগীয় শহরগুলোতে নতুন ল্যাবরেটরি স্থাপনের পাশাপাশি পুরনো ল্যাবরেটরিগুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ ঔষধ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। দেশের কারখানাগুলোতে উৎপাদিত হয় 27,000 ব্র্যান্ডের ওষুধ। এর সঙ্গে প্রতিদিনই বাজারে যোগ হচ্ছে নতুন নতুন ওষুধ। অথচ এই বিপুল পরিমাণ ওষুধের মান যাচাইয়ের জন্য ঢাকা ও চট্টগ্রামে ওষুধ প্রশাসনের রয়েছে মাত্র 2টি ল্যাবরেটরি। উৎপাদিত মোট ওষুধের উল্লেখযোগ্য সংখ্যক কোন রকম মান পরীক্ষা ছাড়াই বাজারে চলে আসায় ওষুধের বিরূপ প্রভাবের শিকার হচ্ছেন ভুক্তভোগীরা। আমরা আসলে বিষ খাইতে চাই না, ওষুধ খাইতে চাই এবং সরকারকে এই মনিটরিং দায়িত্বটা নিতে হবে। ফাইন্যান্সিয়ালি প্লাস আমাদের হচ্ছে আমাদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগে আমরা যখন একটা নাপা খাইতাম তখন দেখা গেছে কাজ করতো, এখন দেখা গেছে ওরকম কাজ করে না। সকল ওষুধের গুণাগুণ ল্যাবরেটরিতে টেস্ট করেই যাতে বাজারে আসুক, যাতে একটা ওষুধ খাইলে ওষুধটা কাজ করে। ওষুধ প্রশাসনের তথ্য মতে 2016 সালে 2টি ল্যাবরেটরিতে প্রায় 8,500 ওষুধের নমুনা পরীক্ষা করা হয়। বিগত কয়েক বছরে গড়ে 7,000 ওষুধের নমুনা পরীক্ষা করা সম্ভব হলেও এর বাইরে থেকে যাচ্ছে প্রায় 20,000 ওষুধ। এই বিপুল পরিমাণ ওষুধের মান যাচাইয়ের জন্য ল্যাবরেটরির সক্ষমতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হবার আশঙ্কা প্রকাশ করছেন ওষুধ বিশেষজ্ঞরা। দুটো ল্যাবকে আরো আধুনিকায়ন করা, আরো সম্প্রসারণ করা। একই সঙ্গে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো যে প্রতিটা ডিভিশনাল যে সিটি, ওখানে এই ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি শাখা থাকবে। এই 6টা ল্যাবরেটরি স্বয়ংসম্পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে যদি কাজ করতে পারে, তখন এই দেশের প্রতিটা ওষুধই টেস্ট করা সম্ভব। সরকারের পরিকল্পনা অনুযায়ী কয়েক বছরের মধ্যে ঢাকা ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আশ্বাস ওষুধ প্রশাসনের। এক এক কোম্পানি হাজার হাজার বেচ তৈরি করছে। এইটা একটি ল্যাবরেটরির পক্ষে এটা কোথাও করে কিনা আমার জানা নাই। আমরা কোম্পানি থেকে আনি, প্রেমিসিস থেকে আনি, আবার কখনো ডিপো থেকে আনি, আইনে আবার এখানে টেস্ট করি, যাচাই করে দেখি সেই ওষুধগুলো যথাযথ কিনা। প্রতি বছর 16,000 কোটি টাকার ওষুধ উৎপাদন হয় বাংলাদেশে। নতুন ওষুধ নীতির প্রস্তাবনা অনুযায়ী ওষুধ কোম্পানিগুলোকে সুউৎপাদন চর্চা মানার ক্ষেত্রে বাধ্য করা গেলে সমস্যা অনেকাংশে কমবে বলে আশাবাদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে সিলেকশন গ্রেড দিয়ে সরকারের আর্থিক ক্ষতি করার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ 3 জনকে গ্রেফতার করেছে দুদক। সকালে মিরপুর সহ রাজধানীর আলাদা আলাদা 3টি জায়গায় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত 3 জন হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএসএম তাওহিদ জামান, সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন। তাদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিলেকশন গ্রেড দিয়ে সরকারের 1,63,63,000 টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত 3 জন সহ মোট 13 জনের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন। 2003 থেকে 2005 সালের বিভিন্ন সময়ে এই জালিয়াতির ঘটনা ঘটে। অবস্থানগত দিক দিয়ে সুবিধাজনক জায়গায় শ্যামপুর শিল্পনগরী গড়ে উঠলেও অবকাঠামোগত সমস্যা থামিয়ে দিচ্ছে অগ্রগতি। ঢাকা নারায়ণগঞ্জ সড়কের পাশে গড়ে ওঠা শিল্পাঞ্চলের অভ্যন্তরীণ রাস্তার বেহাল অবস্থা। এ কারণে পণ্য পরিবহনে অসুবিধায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে।
প্রায় 100 বিঘা জমিতে গড়ে ওঠা শ্যামপুর শিল্প এলাকায় শতাধিক শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে রিরোলিং মিল, ডাইং কারখানা, পানির ট্যাঙ্ক নির্মাণ প্রতিষ্ঠান সহ ছোট বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে। প্রায় 2 দশক ধরে শিল্পনগরীর অভ্যন্তরের রাস্তাগুলো সংস্কার না হওয়ায় ভাঙা রাস্তা দিয়েই প্রতিনিয়ত শিল্প কারখানার কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহন করতে হচ্ছে ব্যবসায়ীদের। বৃষ্টি হলে পানি জমা যায়, পানি জমা মাঝে মাঝে দেখা যাচ্ছে আমাদের ফ্যাক্টরির ভিতরে ঢুকে যায়, গাড়ি আসতে সমস্যা হয়, বিভিন্ন সময় গাড়ি কাটতে হয়ে পড়ে যায়, পড়ে গিয়ে মাল নষ্ট হয়ে যায়। টেক্সটাইল মালিক সমিতি অ্যাসোসিয়েশন আছে, ওনারাও বিভিন্ন সময় বিভিন্ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন। আমাদের নিজস্ব যে সমিতি আছে সেই প্রতিটা বোর্ড আলোচনায় আমাদের এগুলি নিয়ে কথাবার্তা হয়। লোকাল এমপি আছেন, পূর্ববর্তী এমপি যারা ছিলেন তাদের সাথে যোগাযোগ ছিল। এখন কেন হচ্ছে না এইটা আমরা ক্লিয়ারলি বলতে পারবো না। 1988 সালে তৎকালীন ডেমরা থানাধীন শ্যামপুর ইউনিয়নের বালন মাঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক শ্যামপুর শিল্পনগরের অনুমোদন দেয়। সম্প্রতি শিল্পনগরীটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও সিটি কর্পোরেশনের কার্যক্রম চালু না হওয়ায় রাস্তা সংস্কারেও কোনো উদ্যোগ নেয়নি তারা। তবে স্থানীয় সংসদ সদস্য ও শ্যামপুর শিল্প মালিক সমিতির সভাপতির দাবি, রাস্তা সংস্কার ও শিল্পাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এতদিন ধরে অবহেলিত ছিল, এটা বাস্তবে হয়তো সেইভাবে কাজ তারা করে নাই যারা দায়িত্ব ছিল। সিটি কর্পোরেশনে আসার আগে আমরা তো এলজিডির মাধ্যমে রাস্তার কাজ, উন্নয়ন কাজ, কয়েকটি কাজ করেছি, আরো অনেক কাজ বাকি আছে। আমি মেয়র মহোদয়ের সঙ্গে আলাপও করেছি, এখানকার অন্যান্য যে রাস্তাগুলো আছে আমাদের ব্যবসায়ী ইন্ডাস্ট্রি বিল্ডের, সেই কাজগুলো করার তড়িৎ ব্যবস্থা করছি। শিল্পনগরের উন্নয়নে সরকারি সহায়তা বাড়ানোর পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যক্রম দ্রুত চালুর দাবি জানান তিনি। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যা মামলায় শাহজাদপুর পৌর মেয়র মিরু সহ 6 জনের 5 দিন করে রিমান্ড মঞ্জুর। আজ পহেলা ফাল্গুন, শীতের রিক্ততা শেষে ঋতুরাজ বসন্তের আগমনে নতুন করে সেজেছে প্রকৃতি। দক্ষিণা বাতাস আর নানা ফুলের সৌরভ জানান দিচ্ছে এসে গেছে বসন্ত। কবি লেখকরা এই ঋতুকে বলছেন সৃজনশীলতার ঋতু, আর নিসর্গবিদ্যা বলছেন দক্ষিণা বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে করে তোলে উদাস। তারিকুল ইসলামের ছবি নিয়ে বিথি হকের রিপোর্ট। থোকায় থোকায় রক্তরঙা শিমুল আর আগুন লাগা পলাশের সমারোহ। থেকে থেকে কোকিলের কুহুতানে মানুষের মন হয় উচাটন, নিয়ে যায় দূরের কোনো ঘাসফুল ফোটা মাঠে। একসাথে এত রং, এত বৈচিত্র্যময়তা অন্য কোনো ঋতুতে দেখা যায় না। কবি লেখকরা বলছেন প্রকৃতির রূপের পরিবর্তনের সাথে মানুষের মনে রয়েছে এক গভীর সংযুক্তি। বসন্ত হচ্ছে সৃজনশীলতার ঋতু। সবার মনের মধ্যে এই ঋতু এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে, সে তার জীবন ধারণ পদ্ধতি পর্যন্ত তখন পাল্টে যায়। বসন্ত সবার মনেই একটি সুন্দরের প্রতি, নিজের সৌন্দর্যকে অন্যের সঙ্গে বাটোয়ারা করে নেওয়ার প্রতি এবং মুগ্ধতার একটি ঋতু। নিসর্গবিদ্যা বলছেন শীত কুয়াশার নির্জীব প্রকৃতিকে প্রাণবন্ত করে তুলতেই দক্ষিণা বাতাসে বসন্ত ভেসে আসে দূরে মাঠের ধারে সবুজ ঘাস আর পলাশ পারিজাতের হাত ধরে। বসন্তকে বলি জাগরণের ঋতু। শীতের কিছুটা নির্জীবতা প্রকৃতির এবং ঝিমিয়ে পড়াকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বসন্ত আসে। বসন্ত আসার কয়েকদিন আগেই দূরের কোনো মাঠের ধারে পলাশ ফুটেছে কিংবা শিমুল ফুটেছে, আমরা সেটা দেখেই বুঝতে পারি যে বসন্ত সমাগত। প্রকৃতির সাথে নিজেকে জুড়ে দিতে বসন্তের প্রথম দিনে মানুষও সেজে ওঠে নানান রঙে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, কবি সুভাষ মুখোপাধ্যায়ের এই একটি চরণই বলে দেয় আজ বসন্ত। কখনো প্রেম, কখনো বিরহ, আবার কখনো বিদ্রোহ দিয়ে লেখক কবিরা করে গেছেন বসন্ত বন্দনা। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আজি দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো হে এসো আমার বসন্ত এসো। রূপরং লাবণ্যে ভরা এই বসন্ত প্রতি বছর বছর মানুষের মনে জাগায় প্রেরণা আর ভালোবাসা, এমন প্রত্যাশা সবার। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। দর্শক, দেখছিলাম বিথি হকের চমৎকার একটি রিপোর্ট বসন্ত নিয়ে।
এদিকে পহেলা ফাল্গুনে বাসন্তী রঙে সেজেছে রাজধানী। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চারুকলার বকুলতলায় শুরু হয় বসন্ত বরণের উৎসব। রাগ, সুর, গান আর নৃত্যের তালে তালে বসন্তকে অভিবাদন জানায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। হলুদ শাড়ি, রঙিন পাঞ্জাবি আর ফুলের মালা পরে ফাগুনের এই প্রথম দিনে স্বাগত জানান তরুণ তরুণী সহ নানা বয়সের মানুষ। এবারের বসন্তের প্রথম দোলটিও যেন চারুকলার বকুলতলায়। প্রথম সকালে যেখানে রাগ, রবীন্দ্র আর নজরুলের মাধ্যমে ঋতুরাজকে স্বাগত জানান শিল্পীরা। ভোরের এই আয়োজনের পরিধি বাড়তে থাকে বসন্ত দিনের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। পহেলা ফাল্গুনের সূর্য যখন পরিপূর্ণ প্রস্ফুটিত, তখন হলুদ শাড়ি, রঙিন পাঞ্জাবি আর বাহারি ফুলে সমবেত তরুণ তরুণীরা। আমরা সবাই মিলে প্রতি বছরই আসছি এখানে। এখানকার ভোরবেলার যে প্রস্তুতি, রেডি হওয়া, হলুদ শাড়ি পরা, প্রকৃতির কাছে আসা, গান শোনা, ভীষণ ভীষণ এনজয় করি। এটা শুধু উৎসব নয়, এটা আমাদের সাংস্কৃতিক আন্দোলন এবং মৌলবাদ বিরোধী আন্দোলন, একটা অসাম্প্রদায়িক মেলবন্ধন। আজকে যারা ছোট তারাও বাদ পড়েনি বসন্তকে বরণ করতে। মুখে আবির আর মাথায় ফুলের খোপা পরে বাবা মায়ের হাত ধরে তারা ঠিকই পৌঁছেছে প্রথম ফাল্গুনের উৎসবে। সোমবার সকাল 10টায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বসন্তের শোভাযাত্রা বের হয়, তখন চারুকলা, বইমেলা প্রাঙ্গণ ছাপিয়ে বসন্ত উৎসব ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। ভাষা আন্দোলনে পুরুষের সহযোদ্ধা হয়ে নারীরাও ছিলেন সামনের কাতারে। সে আন্দোলনের 6 দশকের বেশি সময় পেরিয়ে গেলেও অকুতোভয় ভাষাকন্যারা আজও পাননি যোগ্য মর্যাদা। তারা বলছেন, রাষ্ট্রীয় সম্মান কিংবা বৈষয়িক কোনো সুবিধা পেতে নয়, ভাষা ও দেশকে ভালোবেসেই জীবন বাজি রেখেছিলেন। জীবন সায়ান্নে তাদের আশা সর্বস্তরে হোক বাংলা ভাষার প্রচলন। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। এই চাপিয়ে দেয়া অন্যায় দাবি মেনে নেয়নি বাংলার জনতা। তাই তো বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণার দাবিতে রাজপথ কম্পিত করে স্লোগান তুলেছিলেন তারা। পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে নারীরাও যুক্ত হয়েছিলেন এই অসীম সাহসী আন্দোলনে। তবে যে ভাষার জন্য নিজেদের জীবন বিপন্ন করেছিলেন, আজ সে ভাষার প্রতি শিক্ষিত জনের উদাসীনতায় ব্যথিত ভাষাকন্যারা। জগা খিচুড়ি একটা ভাষা করে দিয়ে আমাদের ভাষাকে অবমূল্যায়ন করা হচ্ছে। এটার জন্যই আমরা যারা জীবন দিলাম, যাদের এত ত্যাগ, এত তিতিক্ষা, এত সবকিছু বিফলে গেল। ভাষা আন্দোলনে অবদান রাখায় অগণিত ভাষা সৈনিক 21 পদক পেলেও ভাষাকন্যারা অবহেলিতই রয়ে গেছেন। তবে স্বীকৃতিকে গুরুত্ব না দিয়ে ভাষাকন্যাদের একটাই চাওয়া, সর্বস্তরে হোক বাংলার ব্যবহার। আজও চাই যে সর্বস্তরে বাংলা ভাষা হোক, তারপরে জাতিসংঘের ভাষা বাংলা রাখা হোক। এইগুলির জন্য বাঙালি জাতি প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এটা কি বিনা সংগ্রামে কোনো কিছুই আসে না, সংগ্রাম করে যেতে হবে। ভাষাকে ভালোবেসে অভিন্ন চেতনায় যাদের সাথে একাত্ম হয়ে সংগ্রাম করেছিলেন ভাষাকন্যারা, তারাও বলছেন তৎকালীন সামাজিক বাধা বিপত্তিকে পায়ে মারিয়ে সামনের কাতারে থাকা এই নারীদের অবদান অনস্বীকার্য। ধর্মীয় রক্ষণশীলতা, সামাজিক রক্ষণশীলতা নানা দিক থেকেই ছিল। তার মধ্যেও কিন্তু এই মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের চেতনার তাগিদে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন। বাংলা ভাষার বিকৃতি রোধে প্রয়োজনে ভাষানীতি প্রণয়নের দাবিও জানিয়েছেন ভাষাকন্যারা। 21 বাঙালির অনির্বাণ চেতনা, জাতিসত্তা জাগরণের প্রথম প্রণোদনা। আর 21-এর উপর ভর করেই বাঙালি পেয়েছে তার গৌরবের স্বাধীনতা। তাই ভাষাকে ভালোবেসে এর সঠিক প্রয়োগে আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ভাষাকন্যারা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, হায়দ্রাবাদ টেস্টের শেষ দিনের প্রথম সেশনে সাকিব মুশফিকের উইকেট হারালো বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের এখনও দরকার 257 রান, ভারতের 5 উইকেট। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমান ভূঁইয়ার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন।
সকালে রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে 14 দল, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের নেতৃত্বে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি হাফিজুর রহমান ভূঁইয়ার মরদেহে শ্রদ্ধা জানায়। বাংলাদেশ ন্যাপ, ঐক্য ন্যাপ, জাতীয় শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন, যুব মৈত্রী, ছাত্র মৈত্রী সহ বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক, যুব ও ছাত্র সংগঠনের শেষ শ্রদ্ধায় সিক্ত হন হাফিজুর রহমান ভূঁইয়া। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর্ষিয়ান এই শ্রমিক নেতা। সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যা মামলায় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু সহ 6 জনকে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মিরু সহ 6 জনকে শাহজাদপুর আমলি আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত 2রা ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিবুল। এ ঘটনায় পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টু সহ 18 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 20 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের স্ত্রী। এ ঘটনায় এখন পর্যন্ত 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দিনাজপুরের বিসিআইসি গুদামের বাইরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ইউরিয়া সার সংরক্ষণ আর রক্ষণাবেক্ষণের অভাবে জমাট বেঁধে নষ্ট হচ্ছে। গুণগত মান কমে যাওয়া এবং ফসলের ক্ষতির আশঙ্কায় কৃষকরা সার নিতে আগ্রহী না হওয়ায় ডিলাররাও নিচ্ছেন না গোডাউন থেকে। বিষয়টি স্বীকার করেছেন জেলা প্রশাসক, তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি গোডাউনের ইনচার্জ। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসির দিনাজপুর কুলহাট বাফার গুদামের বাইরে দীর্ঘ 3 বছর ধরে খোলা আকাশের নিচে পড়ে আছে হাজার হাজার মেট্রিক টন ইউরিয়া সার। রক্ষণাবেক্ষণের কোনো সুব্যবস্থা না থাকায় ঝড় বৃষ্টি আর রোদে সারগুলো জমাট বেঁধে গুণগত মান হারাচ্ছে। 50 কেজি ওজনের বস্তা কমে দাঁড়িয়েছে 45 কেজিতে। কৃষকরা এসব জমাট বাঁধা সার নিতে আগ্রহী না হয় ডিলাররাও সার তুলছেন না। জেলায় বিসিআইসির ডিলার রয়েছেন 61 জন। স্তূপ 2 বছর ধরে পড়ে আছে, রক্ষণাবেক্ষণের অভাবে জমাট বেঁধে গেছে। এগুলা হ্যামার দিয়ে ডাঙ্গাইলেও ভাঙে না। জমাট বাঁধার ফলে কৃষকগুলো নিতে চাচ্ছে না আর কি, যার ফলে এই সারগুলো নয় এখানেই পড়ে আছে সারগুলো। 700 টাকা সার আমরা সরকারের ঘরে জমা দিয়েছি, অথচ এই সারগুলো আমরা 300 টাকা বেচতে পারতেছি না। সারের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকরা এসব সার নিতে চাচ্ছেন না বলে স্বীকার করলেন খোদ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। বিসিএস এর সাথে আমরা করেসপন্ডেন্স করেছি, তারা বলেছে যে না, গুণাগুণ ভালো আছে। তো আমরা কৃষকদেরকে মোটিভেট করছি যাতে এই সারগুলো তারা ক্রয় করে। গোডাউন শ্রমিকরা জানান জমাট বাঁধা সার গুঁড়া করতে তাদের কষ্ট হচ্ছে। সারগুলা ঢিকা হয়ে গেছে, জমাট বাঁধে গেছে, খুব পরিশ্রম হচ্ছে, হাতে ফসা পড়তেছে। এগুলা 2 মুজ দিয়ে হাতুড় দিয়ে পিটাইয়া নরম করতে আছে। যেরকম পরিশ্রম সেরকম পরিশ্রমে আমরা ফসল পাই না। এই বিষয়ে বাফার গুদামের ইনচার্জ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। 5 সদস্যের তদন্ত কমিটির সদস্য সচিব জানালেন ইউরিয়া সারের বাস্তব অবস্থা যাচাই করে শিগগিরই তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে। শিল্প মন্ত্রণালয় কমিটিকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটির সদস্য হিসেবে আমরা সারের বাস্তব অবস্থা যাচাই করে একটা প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করব। দিনাজপুরের 3টি বাফার গোডাউনের বাইরে ত্রিপল দিয়ে ঢাকা পড়ে রয়েছে 23,000 মেট্রিক টন ইউরিয়া সার। চীন, কাতার, সৌদি আরব থেকে ভর্তুকি দিয়ে আমদানি করা হয়েছে এই সার। সময় সংবাদ, দিনাজপুর। ভালোবাসা দিবস উদযাপনে পর্যটন শহর কক্সবাজারে ভিড় জমিয়েছেন বিপুল সংখ্যক পর্যটক। দিবসটি উপলক্ষে পর্যটকদের জন্য ভিন্নধর্মী আয়োজনও রেখেছেন ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের জন্য ছুটে আসছেন হাজার হাজার পর্যটক। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে সরকারি ছুটি না থাকলেও ইতোমধ্যেই শতভাগ বুকিং হয়েছে তারকামানের হোটেলগুলো, আর বাকি হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টগুলোর বুকিং হয়েছে সন্তোষজনক। ফলে দিনটিতে সমুদ্র সৈকতে প্রিয়জনদের সাথে আনন্দ উপভোগ করতে পারবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ভ্যালেন্টাইন্স উপলক্ষে আমাদের বেশ ভালো বুকিং হয়েছে, অলরেডি লোকজন আসা শুরু করেছে। এই
এই সময়টাতে পর্যটকরা ভালোভাবে আনন্দ উপভোগ করতে পারবে বলে আমরা আশা রাখি। দিনের শেষে সন্ধ্যায় একটা ছোটখাটো সাংস্কৃতিক সন্ধ্যার এবং যেখানে প্রাধান্য পাবে মূলত ফোক সং। আমাদের রেস্টুরেন্টে স্পেশাল বাফেট অ্যারেঞ্জমেন্ট থাকবে গেস্টের এন্টারটেইনমেন্টের জন্য। পরিপূর্ণ নিরাপত্তায় পূর্ণিমা রাতে আগত পর্যটকরা ভ্যালেন্টাইন্স ডে উপভোগ করতে পারবে বলে জানালেন হোটেল মোটেল গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের এই নেতা। যত না পর্যটক বেড়েছে তার সাথে বেশি বেড়েছে হোটেল। আশা করি কারো কোনো অসুবিধা হবে না। একটা ভালো লাগা নিয়েই ভালোবাসা দিবসে কক্সবাজার থেকে চলে যেতে পারবে। টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা জানালেন পর্যটকদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটা পয়েন্টে আমাদের পোশাকের টহল পার্টি এবং আমাদের সিভিলের টিম থাকবে। পাশাপাশি আমরা এবার আমাদের জেট স্কি এবং যে স্পিড বোট রয়েছে তাতে আমরা টহল দেব এবং যে হোটেল মোটেল জোন রয়েছে সেসব যদি কোনো প্রোগ্রাম করে সেখানে আমরা নিরাপত্তা প্রদান করব। পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন ভ্যালেন্টাইন্স ডের পর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও পর্যটন নগরী কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের ঢল নামবে। সময় সংবাদ, কক্সবাজার। বর্ধিত বেতন কার্যকরের দাবিতে চট্টগ্রামে তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন। এতে বন্দরের বহির্নোঙর কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। সকাল থেকে বহির্নোঙরে 26টি মাদার ভেসেল প্রস্তুত থাকলেও ধর্মঘটের কারণে পণ্য খালাস বাতিল করা যাচ্ছে না। এছাড়া বন্দর সংলগ্ন 16টি ঘাটে হাজার হাজার টন পণ্য নিয়ে 1.5 শতাধিক লাইটার জাহাজ অবস্থান করছে। রোববার সকাল থেকে জাহাজ মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। এদিকে দাবি না মানা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় রয়েছে লাইটার শ্রমিক ইউনিয়ন। গত বছরের জুলাই 6,600 টাকা থেকে বাড়িয়ে তাদের বেতন 9,650 টাকা করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সেই বেতন কার্যকর না হওয়ায় গত শনিবার থেকে লাগাতার এই ধর্মঘটের ডাক দেয় লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন। আন্দোলন এখনো অব্যাহত আছে। এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের সরকার ঘোষিত স্কেল অনুযায়ী বেতন পে না করে মালিকরা। যেখানে আমরা কাজ করি কাজের বিনিময় পাবো না সেখানে আমাদের কাজ করা কোনো পক্ষেই সম্ভব না। সিদ্ধান্ত পাওয়ার আগ পর্যন্ত আমাদের কর্মবিরতি যেভাবে চলছে এভাবে চলবে। রাজধানীর যাত্রাবাড়ি থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 6,700 কোটি টাকা ব্যয়ে ঢাকা খুলনা মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ কাজ শুরু হয়েছে। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলবাসীর যোগাযোগে আসবে বৈপ্লবিক পরিবর্তন। এছাড়া এই সড়কের কাজ শেষ হলে আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করেন সুধীজনরা। প্রকল্পের অতিরিক্ত পরিচালক জানান নির্ধারিত সময়ের আগেই শেষ হবে সড়কের কাজ। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, সাদা তাকনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজধানী যাত্রাবাড়ি থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 55 কিলোমিটার সড়কে 2 লেন থেকে 6 লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। এর অংশ হিসেবে মাদারীপুরের শিবচরের পাঁচচর থেকে ভাঙ্গা পর্যন্ত 20 কিলোমিটার অংশের কাজ চলছে জোরে সোরে। ইতোমধ্যে সড়কের পাশের জমি অধিগ্রহণের পর চলছে মাটি ভরাটের কাজ। সড়কের কাজ শেষ হলে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হবার পাশাপাশি ঢাকা খুলনা মহাসড়কে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা। যানজট হবে না, রাস্তাঘাট খুব ক্লিয়ার চলবে, যাইতে খুব আমাদের সহজ হবে। খুব অল্প সময় আমরা ঢাকা পৌঁছে যাব। এখানে এত বড় রাস্তা হবে এবং আপনার অ্যাক্সিডেন্টের হারও কমে যাবে। পদ্মা সেতু সংযোগ সড়কের পরবর্তী অংশে দ্রুতগতির গাড়ির জন্য 4 লেন এবং তার দুপাশে স্বল্পগতির গাড়ির জন্য 2 লেন মিলিয়ে এই মোট 6 লেনের সড়ক নির্মিত হচ্ছে। এর ফলে এই অঞ্চলের ব্যাপক আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করেন সুধীজনেরা। যোগাযোগের উন্নয়ন মানে শুধু মানুষ যাতায়াত করলো তা না, মানুষের যাতায়াত, পরিবহন, মালামালের স্থানান্তর এবং সর্বোপরি অর্থনৈতিক অবস্থার যেই পরিবর্তনটা মানুষের জীবন এবং জীবিকার জন্য হয় সেই জায়গায় একটা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি মনে করি। একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠানের বাস্তবায়নে পুরো সড়কটির তত্ত্বাবধানের দায়িত্বে আছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রকল্পের অতিরিক্ত পরিচালক টেলিফোনে জানালেন নির্ধারিত সময়ের আগেই সড়কের কাজ শেষ হবে। কোনো কানেক্টিং রাস্তাকে ডিস্টার্ব করবে না, একদম কমপ্লিটলি আর কি এক্সপ্রেসওয়ে। বাট বাংলাদেশে তো এক্সপ্রেসওয়ে এখন হয়নি, এটাই হলো প্রথম এক্সপ্রেসওয়ে। আর্মি কর্তৃক যে কোনো কাজই নির্ধারিত তার সময়ের প্রায় 2-3 মাস আগেই শেষ হয়। আমাদের টার্গেট আছে ডিসেম্বর 2018-র মধ্যেই শেষ করা। একটি রেলওয়ে ওভারব্রিজ, 2টি বড় ব্রিজ, 7টি ছোট ব্রিজ, 2টি ফ্লাইওভার, 16টি কালভার্টও থাকছে এই 6 লেন প্রকল্পে। 2019 সালের এপ্রিলে সড়কটির কাজ শেষ হবার কথা রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। সুলভ মূল্যে দ্রুতগতি সম্পন্ন সরকারি ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত বরগুনার ব্যবহারকারীরা। নির্ধারিত মূল্যে বিটিসিএল এর প্যাকেজগুলোতে যে গতি থাকার কথা তার অর্ধেকও মিলছে না। এ অবস্থায় বাণিজ্যিকভাবে ইন্টারনেট ব্যবহারকারীরা পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ।
সমস্যা সমাধানের বিষয়ে কিছু জানাতে পারেনি বিটিসিএল। এম এ আজিমের তথ্য, এস এম সিফাতের ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনায় বিটিসিএল এর ব্রডব্যান্ড চালু হওয়ার পরে সুলভ মূল্যে গতিসম্পন্ন ইন্টারনেট সেবা পেতে শতাধিক গ্রাহক ইন্টারনেট সংযোগ নেন। গ্রাহকরা ব্রাউজারগুলো দিয়ে কোনো পেজই ওপেন করতে পারছেন না, আর ডাউনলোড বা আপলোড তো একেবারেই অসম্ভব। সপ্তাহে 2 থেকে 3 দিন থাকছে একেবারেই বন্ধ। তাই বাধ্য হয়ে বাণিজ্যিক প্রয়োজনে ইন্টারনেট গ্রাহকরা ব্রডব্যান্ড সংযোগের সাথে বিভিন্ন কোম্পানির মডেম ব্যবহার করছেন। এতে ইন্টারনেট খরচ বেড়ে গেছে। ব্রডব্যান্ড যে উদ্দেশ্যে নিচ্ছি যে একটা ভালো সেবা পাবো, প্রপারলি আমরা 40% পাই না। মাসের ম্যাক্সিমাম টাইমে বন্ধ থাকে, আর বাকি যে কয়দিন আমরা পাই সার্ভিসটা, কিন্তু তেমন কোনো স্পিড পাওয়া যায় না। অনেক ভারী ভারী পেজগুলো আমাদের লোড করতে হয়, তো স্পিড স্লো থাকার কারণে এই পেজগুলোতে লোডিং এ অনেক সময় নিচ্ছে। লোডিং হচ্ছে মানে কানেক্টই পাচ্ছে না, এতে আমরা কাজ করায় অনেক ভোগান্তি শিকার হচ্ছে। আমাদের বিজনেস রিলেটেড যে তথ্যগুলো আছে সেগুলো ডাউনলোড অথবা আপলোড সেটা তো মানে কল্পনাতীত। বিটিসিএল কর্তৃপক্ষ জানায়, বরিশাল থেকে বরগুনা পর্যন্ত এখনো অপটিক্যাল ফাইবার লাইন তৈরি হয়নি। ফলে ইন্টারনেট সেবা চালু রাখা হয়েছে ওয়্যারলেস সিস্টেমে। নাই, তারপরে আপনার অপটিক্যাল ফাইবারটা বরিশাল থেকে আমাদের এই পর্যন্ত আসে নাই। বরগুনা পর্যন্ত রেডিও ইকুইপমেন্টের মাধ্যমে আমাদের সেবাটা, যার জন্য আমরা একটু স্পিড কম পাচ্ছি। বর্তমানে বিটিসিএল এর 126 জন গ্রাহক প্রতি মাসে 512 কেবিপিএস গতির জন্য 800 টাকা ও 1 এমবিপিএস গতির জন্য 1000 টাকা বিল দিচ্ছেন। কিন্তু ব্রডব্যান্ড সংযোগে গতি না থাকায় বিভিন্ন কোম্পানির মডেমের মাধ্যমে 1 থেকে 1,500 টাকা বাড়তি খরচ করছেন তারা। সময় সংবাদ, বরগুনা। দেশের বাইরের খবর। পরমাণু অস্ত্র বহনে সক্ষম নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে বিশ্ব সম্প্রদায়ের তীব্র নিন্দার একদিন পর সোমবার এ বিষয়ে প্রতিক্রিয়া দেখালো পিয়ংইয়ং। রোববার পাকগুংসং 2 নামের ওই মাঝারি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এ ঘটনাকে উস্কানিমূলক উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকও আহ্বান করেছে তারা। মেক্সিকোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের মেক্সিকো বিরোধী বক্তব্য ও যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের খরচ মেক্সিকোকে বহন করতে হবে, ট্রাম্পের এমন ঘোষণার প্রতিবাদে রোববার রাজধানী মেক্সিকো সিটিতে বিক্ষোভ করে প্রায় 20,000 মানুষ। একই দিন দেশটির আরও অন্তত 21টি শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মেক্সিকান সিভিল অর্গানাইজেশন সারা দেশে এই বিক্ষোভের আয়োজন করে। এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো এই বিক্ষোভ সমাবেশের প্রতি সমর্থন জানিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। জার্মানির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার। রোববার পার্লামেন্টের ভোটাভুটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির 12তম প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। পার্লামেন্টের 1239টি ভোটের মধ্যে স্টাইনমেয়ারের পক্ষে পড়ে 931টি ভোট। 103 জন ভোট দেননি এবং বাতিল হয়েছে 14টি ভোট। ফল ঘোষণার পর স্টাইনমেয়ারকে দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিনন্দন জানান পার্লামেন্ট সদস্যরা। 19 মার্চ তার আনুষ্ঠানিক ক্ষমতা গ্রহণের কথা রয়েছে। প্রেসিডেন্ট জোয়াকিম গাউকের স্থলাভিষিক্ত হলেন 61 বছর বয়সী এই সোশ্যাল ডেমোক্রেট নেতা। অভিবাসন বান্ধব নীতি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় তিনি দেশ পরিচালনায় পারদর্শিতার পরিচয় দেবেন বলে আশা বিশ্লেষকদের। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টরবাদী বিভিন্ন সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনার কারণে গণমাধ্যমের শিরোনাম হয়েছেন স্টাইনমেয়ার। খেলার খবর। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। হায়দ্রাবাদ টেস্টের পঞ্চম ও শেষ দিনে ভারতের বিপক্ষে জয়ের জন্য 459 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত মুশফিকুর দলের সংগ্রহ 5 উইকেটে 202 রান। এর আগে 3 উইকেটে 103 রানে পঞ্চম দিনের খেলা শুরু করেন 2 অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। দিনের তৃতীয় ওভারেই রবীন্দ্র জাদেজার শিকার হয়ে সাকিব ফেরেন ব্যক্তিগত 22 রানে। এরপর আগের ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিক ও মাহমুদুল্লাহর ব্যাটে এগিয়ে যেতে থাকে টাইগাররা, কিন্তু দলীয় 162 ও ব্যক্তিগত 23 রানে নিজের উইকেট বিলিয়ে দেন মুশফিক। প্রথম সেশনেই 2 উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে পঞ্চম টেস্টে পর 50 তুলে নিয়েছে টাইগারদের পথ দেখানো মাহমুদুল্লাহ রিয়াদ। বেশ আগ্রাসী ঢঙে খেলা সাব্বির ও তাকে দারুণ সঙ্গ দেন। টেস্ট বাঁচাতে টাইগারদের এখনো প্রায় 60 ওভার ব্যাট করতে হবে। Two T50s and just 100 from Mahmudullah. It's a very good strike.
Last over, hit a full toss for a 6, but this was glorious shot. That's all. Just a little bit of it. এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মাত্র 2টি ল্যাবরেটরি দিয়ে চলছে দেশের প্রায় সব ওষুধের নমুনা পরীক্ষার কাজ। মান যাচাই ছাড়াই বাজারে আসছে হাজারো ব্র্যান্ডের ওষুধ, হুমকিতে জনস্বাস্থ্য। অনিয়মের অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও সহকারী রেজিস্ট্রার সহ 3 জনকে গ্রেফতার করেছে দুদক। 1 কোটি 4 লাখ টাকা ক্ষতি সাধনের অভিযোগ। সুবিধাজনক অবস্থানে গড়ে উঠলেও অবকাঠামোগত সমস্যায় জর্জরিত ঢাকার শ্যামপুর শিল্পনগরে রাস্তার বেহাল দশায় পণ্য পরিবহনে সীমাহীন ভোগান্তি। দিনাজপুরে খোলা আকাশের নিচে জমাট বেঁধে নষ্ট হচ্ছে বাফার গুদামের ইউরিয়া সার। মানহীন হওয়ায় নিচ্ছেন না কৃষক ও ডিলাররাও। আজ পহেলা ফাল্গুন, বসন্তের আগমনে নতুন রূপে সেজেছে প্রকৃতি। ঋতুরাজকে বরণে সারা দেশে নানা আয়োজন। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকবেন সময়ের।